একটি হাসি খুশি প্রাণবন্ত শিশু কন্যা রামিসা, কিন্তু সেই নিষ্পাপ হাসি মুখটি মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিলিয়ে যাবে তা হয়তো তার পরিবার স্বপ্নেও ভাবেনি। একটি ফ্ল্যাট বাড়ি, নিরাপত্তার বেড়াজাল, তবুও কি নিরাপদ ছিল সেই শিশু? না, সেই ঘরের দরজার সামনে থেকেই রামিসাকে অতর্কিত তুলে নিয়ে যায় পাষাণ্ড ঘাতক সোহেল। দীর্ঘ প্রতীক্ষার পর সিআইডির হাতে এলো সেই রোমহর্ষ ও চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ, যা পুরো দেশবাসীকে স্তম্ভিত করে দিয়েছে। ফুটেজটি যেন এক নিষ্ঠুর বাস্তবতার আয়না, যেখানে ধরা পড়েছে সোহেলের পৈশাচিক আচরণের প্রতিটি মুহূর্ত। বিশ্লেষণ থেকে বেরিয়ে আসছে লোমহর্ষ সব তথ্য। ফুটেজে দেখা যাচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায়, কোনো রকম তাড়াহুড়া ছাড়াই ঘাতক সোহেল আগে থেকেই রামিসাদের ঘরের সামনে উৎপেতে ছিল। বড় বোন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শিশু রামিসা কৌতূহলবশত দরজার চৌকাঠে এসে দাঁড়ায়। সে কি জানতো যে দরজার ওপারেই অপেক্ষা করেছে তার যমদূত? দরজা খোলার সাথে সাথেই পরিকল্পিতভাবে সেখানে হাজির হয় প্রতিবেশী সোহেল। পরিস্থিতির ভয়াবহতা এতটাই ছিল যে শিশুটি বুঝে ওঠার আগেই তাকে চাপটে ধরে নিজের ফ্ল্যাটের দিকে নিয়ে যায় এই নরপিশাচ। করিডোরের যেন কোনো চিৎকার চেঁচামেচি না শোনা যায়, তাই সে প্রথমে হাত ধরে এবং পরে সন্দেহ এড়াতে দ্রুত তাকে কোলে নিয়ে যায়। তার এই প্রতিটি পদক্ষেপ ছিল এক পেশাদার অপরাধীর ঠান্ডা মাথার নিষ্ঠুরতা। তবে এই অপরাধের চিত্র কেবল সোহেলের একার নয়। সিআইডির সূত্রে জানা গেছে এই লোমহর্ষক অপহরণ ও হত্যাকাণ্ডের নেপথ্যে মূল কারিগর ছিল সোহেলের স্ত্রী স্বপ্না। এটি যেন ছিল এক দাম্পত্যের পরিকল্পিত পৈশাচিক মিশন। রামিসাকে যখন ঘর থেকে তুলে নেওয়া হচ্ছিল, তখন পুরো ফ্ল্যাটের করিডোরে নজর রাখছিল স্বপ্না। কখন কে আসছে, কখন রাস্তা ফাঁকা হবে, এইসব পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর ছিল তার। শুধু নজরদারি নয়, হত্যাকাণ্ডের পর অপরাধের আলামত গোপন করা এবং ঘরের মেঝে থেকে শুরু করে সবকিছু পরিষ্কার করার প্রতিটি ধাপে সোহেলের ছায়ার মতো ফাঁসি ছিল স্বপ্না। তাদের এই পারস্পরিক সহযোগিতা প্রমাণ করে অপরাধটি কেবল হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পিত থেকে জন্ম নেওয়া এই জঘন্য ষড়যন্ত্র। সিআইডির একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজটি এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সবচেয়ে বড় শক্তিশালী এবং অকাট্য দলিল। ভিডিওতে দেখা গেছে প্রতিটি মুহূর্ত কতটা নিখুঁতভাবে তারা বাস্তবায়ন করেছে। অপরাধের ভয়াবহতা এতটাই স্পষ্ট যে এর বাইরে আসামিদের নিরাপদ প্রমাণ করার কোনো পথ খোলা নেই। আইনি প্রতিটি ধারায় তারা যেন সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য, এই ফুটেজ তা নিশ্চিত করেছে। রামিসার পরিবার এখন কেবল বিচারের আশায়। তাদের চাওয়া একটাই, এই অকাট্য প্রমাণের ভিত্তিতে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। একটি শিশুর জীবন কেড়ে নেওয়া এই নিষ্ঠুরতার কি কোনো ক্ষমা হতে পারে? প্রশ্ন এখন একটাই, বিচার কি সত্যি রামিসার আত্মাকে শান্তি দিবে, নাকি অপরাধী আইনের ছিদ্র দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে? জবাব পাওয়ার অপেক্ষায় পুরো দেশ। মেয়ে হয়ে জন্ম নেওয়া একটা অপরাধ। তাহলে যে পুরুষগুলা ধর্ষণ করতেছে তারা নারীর গর্ভ থেকে আসেনি, তাদেরকে মা জন্ম দেয়নি, তারা 10 মাস 10 দিন নারীর গর্ভে থাকেনি, তারা 32 নালা দুধ খেয়ে বড় হয়নি। তারা যদি নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীতে এসে থাকে, তাহলে একজন নারীকে তারা কিভাবে দর্শন করে? যে পুরুষটা নারীর গর্ভে থেকে আসে সে পুরুষটা কিভাবে আরেকটা মায়ের সন্তান দর্শন করে? বিয়ে করলেই তো বউ পাওয়া যায়, বাজারে সস্তায় পাওয়া যায়, 10 টাকা দিলে নারী কিনতে পাওয়া যায়। সেখানে একজন মায়ের সন্তানকে কেন দর্শন করে নির্যাতন করতে হয়? সেখানে কেন একটা নারীকে, একটা অবশ্যই সেটা একটা 7 বছরের বাচ্চা, ওটা এখনো যৌনাঙ্গই তৈরি হয়নি, সে বাচ্চাটাকে কেন দর্শন করতে হবে? ওর তো ঘরে বউ আছে, ওর বউকে অক্ষম, ও বাজারে গেলে সস্তায় পাওয়া যায়, সেখানে একটা নারীকে কেন দর্শন করতে হয়? নারীকে দর্শন করলে তো তবু মেয়েরা সহ্য করতে পারে, 7 বছরের বাচ্চাকে দর্শন সহ্য করার মতো ক্ষমতা আছে? মেয়েদেরকে কোথায় রাখবে বাবা? কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয় মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আজও আসতে পারল না লামিসার বাবার সাথে দেখা করতে? কেন বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তারেক রহমান যদি কালকে সারাদিন গাজীপুরে অনুষ্ঠান করতে পারে, তাহলে গাজীপুর থেকে মিরপুরে সেই রাস্তা দিয়েই তো গেছে, তাহলে কেন সে লামিসার বাবার সাথে এসে দেখা করতে পারলো না? কেন জানাজা আসতে পারলো না? স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই প্রশ্নটা করবেন। এই জানাজা যখন এখানে 4টায় হলো, বিএনপির পক্ষ থেকে একটা লোক কেন এখানে আসলো না? কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা। সোহাগের পর লামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। রাইখা তারেক রহমানকে স্বয়ং এখানে আনা উচিত ছিল। কেন আসিয়া হত্যার বিচার এখনো হলো না? তখন না হয় অন্তর্বর্তী সরকার ছিল, এখন তো নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কেন জনগণের বিচার পাবে না? এখানে দেখেন আমিনুল ভাই অত্র এলাকার কিন্তু এমপি। আমিনুল ভাই কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজও এখানে আসলো না?
কেন আমিনুল ভাই এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা লোক কেন এখানে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আসলো না? একটা শিশুকে এইভাবে দর্শন করছে। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চট দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। আমরা চাই না আইনের কোনোদিনও বিচার হবে না। আমি বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি, আমি আইনমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি। উনি অ্যাটর্নি জেনারেল হোক, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি জানি কখনোই এটা হবে না, বাংলাদেশে বিচার হবে না। ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করবো। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমরা জাস্টিসটা আমরা এভাবেই চাই। আমরা আইনের কাছে তুলে দেওয়া, সরকারের কাছে জাস্টিস চাই না, আমাদের হাতে তুলে দেন। আমরা ওর মা বাবাকে ফোন করে আমরা ভবিষ্যতে আর কেউ এভাবে দর্শন না করতে পারবে। আর বাংলাদেশের জন্য হত্যা নয়, 24 ঘন্টা 6টা হত্যা হচ্ছে। এটা চিরতর বন্ধ হওয়া দরকার। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন তো ঈদের বন্ধ না, রবিবার থেকে কোর্ট বন্ধ। আজকে পর্যন্ত ফাঁসি দেওয়া কার্যকর করার সুযোগ আছে। শনিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা। এর মধ্যে ফাঁসি দেওয়া কার্যকর করার কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি ধর্ষণ করছি, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে এখন গুলি করে দেন, ওকে ক্রসফায়ার করে দেন? ওই জায়গায় কালকে 4টার সময় এখানে রামিসার জানাজা হয়েছে। জানাজা একটা হবে কেন? জানাজা তো হবে 3টা। রামিসা কি অপরাধী ছিল? তাকে যেভাবে খুন করা হয়েছে সোহাগকে সেভাবে খুন করা হোক, সোহাগকে সেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার কথা হচ্ছে এদেশে প্রকাশ্যে ধর্ষণকারীকে অন্য কথা না, যেখানে ধর্ষণ হবে সেখানে খুন হবে, যে বাসায় ধর্ষণ হবে সে বাসার সামনে খুন হবে। এইখানে সোহাগকে আজকে ফাঁসি দেখ অত্র এলাকার মধ্যে আসলে আপনার গত সপ্তাহে আমাদের এই 2 নম্বর রোডে একটা স্বামী তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মারছে। এখনো 5 দিন হয় না, 5 দিনের মাথায় রামিসা খুন হয়েছে। এই 7 দিনের মধ্যে 2টা খুন। এলাকায় দেখছেন কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় না। সারা বাংলাদেশ ব্যাপী এরকম বিচার হইতে দেখছেন? কোথাও বিচার হয় না। এখন বিচার যদি হতো তাহলে এদেশের মানুষ ভয় পেত। আমার কথা হচ্ছে যে দেশে আইন আছে, সংবিধান আছে, 156টা অনুচ্ছেদ আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইনের স্বাধীনতা আছে, তাহলে কেন এখানে বিচার হয় না? যেহেতু সরকার বলেছে আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে দেওয়া হবে, বিচার বিভাগকে স্বাধীন দেওয়া হবে এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ বিচারের ক্ষমতা দেওয়া হবে। যদি এটা দেয়া থাকে, এটা বাস্তবতার প্রয়োগ থাকে, তাহলে কেন এখন পর্যন্ত রামিসা হত্যার বিচার হলো না? কেন আসিয়ার দর্শককারীদের এখনো ফাঁসি হলো না? এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলাম, এটা আমি আইনমন্ত্রীকে প্রশ্ন করলাম। যদি পারে, তাদের যদি যোগ্যতা থাকে, সৎ সাহস থাকে, আমার এই প্রশ্নের জবাব প্রকাশ্যে দিয়ে যাবে। প্রতিবেশী হিসেবে আমি তো বাসা তখন শুয়েছিলাম, তখন চিল্লাচিল্লি যখন শুনছি তখন আমার বাসায় দোতলা, এখান থেকে নিয়ে গেছি। তখন ওই গেটের সামনে দাঁড়ানোর সময় দেখলাম চিল্লাচিল্লি। বাচ্চার মা, যে রামিসার মা, তো বারিন্দার সামনে দাঁড়ায় চিল্লাচিল্লি করতেছিল যেরকম দুর্ঘটনা, মানে বাচ্চা পাচ্ছে না, এই জন্য চিল্লাচিল্লি। অনেকবারই নিচে নামছে তার মাও নিচে নামছে না, আমি অনেকবার খুঁজছে, বাড়ি পুরোটা খুঁজছে, পাচ্ছে না কোথাও। পরে যে নেক্সটে যখন বাসায় ঢুকবে তার আগে মানে বাচ্চার জুতাটা মানে ওই লোকের দরজার সামনে দেখছে। তো দরজার সামনে দেখার সময় মানে দরজা ওই মহিলা আগে বাড়ি দিচ্ছে, দরজাটা বাড়ি দেওয়ার সময় দেখে দরজা খুলে না। পরে আবার নেক্সট আবার বাড়ি দিচ্ছে, তখন খুলে না। 2-3বার বাড়ি দেওয়ার পরে খুলে না। তখন দ্বিতীয়বার যখন খুলতেছে না, তখন চিল্লাচিল্লি লাগেছে পরে আমরা এলাকাবাসী যারা আছে সবাই টের পাইছি, পরে গেছি। এখন আমরা অনেকবার বাড়াবাড়ি করছি, মানে বাইরে এসে করছি, কেউ হলে না। পরে লাস্টে কী করবো এখানে স্থানীয় কিছু ভাই আছে, বড় ভাই, এদের সাথে নিয়ে ওই সাবন নিয়ে আগে ওই তালা আছে গেটের, ওইটা ভাঙছি। ভাঙার পর নিচে যে ফাঁকাটা, ওই ফাঁকাটা দিয়ে আমরা ফুঁকি মেরে দেখি কি মহিলা আছে খালি, শুধু তাও গলিতে বসে আছে। তো ওই মহিলা আমাদের কথা শুনতেছে, আগে থেকেই শুনছে, কিন্তু খোলে নাই। কিন্তু আমরা যখন আমার ফুঁকি দিছি, তখন আবার ওই যে নিচ থেকে দেখতেছিলাম, ওই আমাদের কিন্তু সে দেখতে চোখ দিয়া, তখন বলতেছিলাম যে গেটটা খুলেন না কেন। চুনি কোনো আওয়াজও দেয় না, কোনো কিছু না, মানে ওনার মতন উনি আছে খালি, ঠিক আছে। পরে উনি আসে না, খুলে না, পরে আমরা দরজার ভাঙি নাই। পরে লাস্টে ইনফর্ম দিছে পুলিশে, পরে পুলিশ ইনফর্ম দেওয়ার পরে পুলিশ নিয়ে পরে এটা ভাঙা হয়েছে। ভাঙার পরে তো তারপর দেখলাম নিচে আমরা টাইসে রক্ত লাগানো, ঠিক আছে, রক্ত লাগানো। তারপর বডিটা যেটা আছে, হ্যাঁ, রামিসার যে বডিটা, ওটা খাটের নিচে ছিল, আর যে মাথাটা ছিল ওটা বাথরুমে একটা বালতির ভিতরে ছিল, ঠিক আছে। এইটা দেখার পর মানে আমরা সবাই মানে লেগে গেছি, এটা কীভাবে সম্ভব, ঠিক আছে, এটা কি, ঠিক আছে। এরা এই নিয়ারই পরে আমরা মানে লেগে গেছি। পরে আইনের লোক আসছে, আইনের লোক আসা পরে আমরা সবাই মিলে এটা করছি। কিন্তু ওই মহিলা থাকা অবস্থায়
একটা স্বামী এই কাজটা করে কিভাবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা বিশাল ঠিক আছে, প্রশ্ন, এটা বিশাল এটা মেন কথা। কিন্তু একটা নারী, এটা হ্যাঁ। ঠিক আছে, নারী হয়ে আরেক নারীর কিভাবে বিয়ে করে। আমরা আর কোনো প্রশ্ন আর চাই না, ঠিক আমরা আছে, বিচার চাই, আবার মেন কথা হচ্ছে ওই মহিলা জানে হয়তো, কিন্তু উনি অনেক মিডিয়ার সামনে বলছে যে আমি ঘুমাইছিলাম, বা আমার দরজা আটকাই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, পরে আমি বের হতে পারিনি। তা যদি উনি বের হয়ে না থাকতে পারে, তো পরের বার গলিতে কিভাবে আসলো সে, পরের বার সে গলিতে কিভাবে থাকলো। মহিলার সহযোগিতা আছে, মহিলার সহযোগিতা আছে। ঠিক আছে, এখন মেন কথা হচ্ছে আমরা এত কিছু আর জানতে চাই না, এত কিছু জানতে চাই না। এখন আমার কথা হচ্ছে আমরা এটা বিচার কি মানে আমরা এটা এখন ডাইরেক্ট মৃত্যু চাই, ডাইরেক্ট মৃত্যু চাই। একটা নিষ্পাপ সন্তানকে মারা মানে এটা মানে অনেক বড় ক্রাইম, অনেক বড় ক্রাইম, এটা আমাদের বলার বাহিরে, এত বড় ক্রাইম। ঠিক আছে, তো লাস্টে আমরা এটা ও তো আবার যখন গির কাইটটা বের হয়ে গেছে, ওটা তো আমরা আবার হাতে কাছে পাইলে ওখানেই আমরা হয়তো আমরা ওটা মেরে ফেলাইতাম। তখনই আমাদের মাথা গরম যখন লাস্টটা দেখছি। ঠিক আছে, ও তখনই আমাদের মাথা গরম, কিন্তু অত আগে থেকে গিরিল আবার বলতে আল্লাহ তুমি আল্লাহ লক্ষ্মী টুকরাটা আমি রাখতে পারি না, আমার অসচ্ছলতার অভাবে আমি ভালো জায়গায় যেতে পারি না। আমার মেয়েকে আমি নিউ মার্কেট থেকে সবচেয়ে সুন্দর একটা বোরকা কিনে দিয়েছে, সারাদিন পরে থাকতো। বাবা তুমি না দিচ্ছ, ঘরে আসলে আমাকে পড়ায় আর বলে বাবা তোমার ভুল হয়। আর একটা মাস পরে আমার মেয়ে কোরআন নিত, মক্কার ছবি এখানে আটকায় রেখে বলে বাবা আমি কাবায় যাব, হজ করতে যাব। আল্লাহকে কাবায় নিছে ভাইয়া, আল্লাহকে কাবায় নিছে। আপনি যে দেখেন দেখেন সবগুলো প্রথম স্থান দেখেন সব প্রথম স্থান। দেখেন এই মাত্র সাময়িক পরীক্ষা মাত্র 5 কম পেয়েছে, তা তো চিৎকার পরে কাঁদে 95, 98, তাও চিৎকার পরে আমার মেয়ে কাঁদে, আমার কাঁদে। চেহারা যদি আপনি বাস্তবে দেখেন আপনার কলজা ছিঁড়ে যাবে, আপনার বুকে নিয়ে বসে থাকবেন। বাবা 10টা টাকা দাও, গেটে নিয়ে গেলেও আমার ফিটিং দেয়, বাবা 10টা টাকা দাও। আমি স্যার হাঁড়ি পাতিল ধুয়ে দিই, আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমাদের 13 বছরের সম্পর্ক, আমরা 13 বছর, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, 17 বছর আমরা কোনোদিন ঝগড়া করে নি আপা, আমরা ঝগড়া করে কোনোদিন আলাদা বিছনায় ঘুমাসি। হ্যাঁ, মনোমালিন্য হয়েছে, নিচে গেছি 1 কাপ চা নিচেও খাইছি। আয়সা আমি কী করে বলি, মামা তো বোন তো আয়সা বলে আমাকে 1 কাপ চা দে, শেষ এই পর্যন্ত। আমি ওকে স্বামী হিসাবে বলতে আমার লজ্জা লাগে। আমি কোনো ভালো একটা ড্রেস কিনে দিতে পারি না, এই মিরপুর রাস্তা থেকে এই কিনে 100 টাকা, এই কিনে 100 টাকা, এই কিনে 100 টাকা, এই তার ড্রেস। ওয়ার্ড্রোবে যা দেখবেন সব এই ড্রেস আপা, তবে হ্যাঁ আমি চেষ্টা করছি আমার সন্তানদেরকে চাহিদা যতটুকু পারি আমি রাখিনি আপা। আমার স্যান্ডেলের বয়স আর 4 বছর, কিন্তু আমার কাছে শুধু বলছে বাবা আমাকে একটা বোরকা এনে দাও। আমি 200 টাকা দিয়ে এনে দিতে পারতাম, আমি ওর 1000 টাকা দিয়ে পড়েছি। বাবা আমি হেজাব পরবো, বাবা আমি কোরআন শরীফ নিব। আর 1 মাস বাকি ছিল আমার মেয়ের কোরআন শরীফ নিতে। ম্যাডাম আমারে বসে বসে কোরআন শরীফ পড়ে, এটা পড়ে শোনাকে বাবা তোমার ভুল হয়, বাবা তোমার ভুল হয়, তুমি পারো না বাবা, আমার থেকে শিখো। বাবা কি হবে, আমি ডাক্তার হব। কেন? মা অসুস্থ, মা তো ডাক্তারের কাছে যায় না, টাকার ভয়ে ডাক্তারের কাছে যায় না। টেলিস্কোপ কিনে আনছে 150 টাকা দিয়ে, প্লাস্টিকের এটা দিয়ে মা ডাক্তারটাকে। এই যে আমার লক্ষ্মী মেয়ে, এরকম আমি বুঝতে পারি নাই এই যে হাজারটার করে একটা পাবেন না আমার মেয়ের মতো। 8 বছরের মেয়ে, ও যদি শুয়ে থাকে দেখেন, 8 বছরের মেয়ে বেছে নিয়ে যে থালা বাটি ধোয়। আমার বড় মেয়ে না, ও ঘর ঝাড়ু দেয়। ইভেন আপনি যদি এই ঘটনা ছাড়াও আসতেন, প্রথম খুলবে, সালাম দেবে, বসতে দেবে, 1 গ্লাস পানি এনে আপনাকে দেবে। বুঝতে পারিনি আমার লক্ষ্মী টুকরারে আমি রাখতে পারি না। কৃতজ্ঞতা স্বীকার করেছে, তারা শুধু মাত্র অফিসিয়াল ডিউটি পালন করেন নাই, তার বাইরে গিয়ে তাদের আবেগ দিয়ে, তাদের মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে মাত্র 7 ঘন্টায় তারা সেটা করতে পেরেছেন। সেটা আসলেই বাংলাদেশের মতো দেশে একটা
বিরল ঘটনা। আমি তাদেরকে সবসময় এই জন্য স্যালুট জানাই, আমি তাদেরকে কৃতজ্ঞতা বোধ স্বীকার করি, কিন্তু পরবর্তী স্টেপগুলা যেন হারায় না যায়। কারণ আমাদের দেশে হয়তো বা অ্যারেস্ট হয়, আর কিছু কোট পরা প্যাঙ্গুইন আছে, টাকার বিনিময়ে তাদেরকে খুব সীমিত সময়ের ভিতরে তাদেরকে বের করে দিয়ে ভবিষ্যতে তারা আবার যে তার বড় কোনো ঘটনা ঘটতে পারে সেই ব্যবস্থা ওনারা করে দেন। তো যা আমার গেছে গেছে, আর আপনারা যা করতেছেন তার জন্য আমি সন্তুষ্ট। বাদ বাকি ধাপগুলা যেন আপনার কাছে আশা করি। সেই ভিডিও যদি দেখেন আপনি এখানে বসে থাকতে পারবেন না আপা, আপনার পক্ষে সম্ভব না আপনি এই ভিডিওটা আপনি দেখবেন। আমি বাবা হিসাবে এই দায়ভার আমি কিভাবে নেই ম্যাডাম? কি আমার অপরাধ, কি আমার অপরাধ?